এই ভিডিওর শুরুটাও করছে ওই অনুরোধটা জানিয়ে, প্লিজ বন্যার্তদের পাশে আমরা সবাই যে যার সাধ্যমতো দাঁড়াই। আমাদের সবার সেই সম্মিলিত চেষ্টাটা এখন ওই বন্যা দুর্গত মানুষগুলোর জন্য খুবই প্রয়োজন। আলোচনায় যদি আসি, বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্টের সিরিজের চতুর্থ দিন শেষে খেলাটা যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছে, এই জায়গায় দাঁড়িয়ে থাকবে এমনটা কি আমরা ভাবতে পেরেছিলাম? আসলে ওরকম ভাবতে পারি নাই বলতে হচ্ছে গিয়ে মনে হয়েছিল যে বাংলাদেশ না পাকিস্তানের ওই বিশাল রান পাহাড়ের নিচে চাপা পড়ে যায়। ইনফ্যাক্ট এই দিনের খেলাও যখন শুরু হয়েছিল তখনও যে আমরা লিড নিব, 117 রানের লিড নিব, এতটা হয়তোবা ভাবা যায়নি। ফলে আজকের দিনটা বাংলাদেশের ফ্যান্টাস্টিক ক্রিকেট খেলেছি, আমরা দুর্দান্ত খেলেছি। প্রথম ইনিংসে 117 রানের লিড নিয়েছি। পাকিস্তানের সেকেন্ড ইনিংসেও আমরা প্রথম উইকেটটা তুলে নিয়েছি, শরীফুল উইকেট তুলে নিয়েছেন। এখনও আমরা 94 রানের লিডে রয়েছি। এই টেস্টটাতে বাংলাদেশের অবিস্মরণীয় কিছু করার সম্ভাবনার জায়গাটা কি তাতে তৈরি হয়ে গেছে না? আর এই যে চতুর্থ দিনে খেলাটা গেল, সেইখানটাতে মোমেন্ট অফ দ্য ডে আসলে আপনি কোনটাকে বলবেন? দেখুন, এই দিনটাতে আমাদের যে যখন খেলাটা শুরু হয়েছে, মুশফিক এবং লিটন দাস দুইজনই অপরাজিত ছিলেন, দুইজনই 50 করে অপরাজিত ছিলেন। তাদের কাছ থেকে বড় ইনিংস প্রত্যাশিত এবং সেই প্রত্যাশাটা একদম কড়ায় গন্ডায় মিটিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। দুর্ভাগ্য যে তিনি ডাবল সেঞ্চুরিটা পাননি। এর বাইরে যা যা করার সেটা তিনি করেছেন। তিনি 50কে সেঞ্চুরিতে রূপান্তর করেছেন, 150 করেছেন, 200-র কাছাকাছিও চলে গিয়েছিলেন, কিন্তু 191 রানের মাথায় গিয়ে তিনি ওইখানটাতে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে কট বিহাইন্ড হয়ে তিনি আসলে আউট হয়ে গেলেন। খুবই দুঃখজনক আসলে মুশফিকের জন্য বলতে হবে যে বাংলাদেশের হয়ে এতগুলো ডাবল সেঞ্চুরি করেছেন, আরও একটা ডাবল সেঞ্চুরি সেই জায়গাটাতে অ্যাড হতে পারত, সেইটা আসলে হয়নি। তবে কাজের কাজ যেটা করার সেইটা তার আগে তিনি করে দিয়েছেন। প্রথমত দিনের শুরুতেই লিটন দাস আউট হয়ে গিয়েছেন। লিটন আউট হওয়ার আগেই কিন্তু মুশফিক আউট হয়ে গিয়েছিলেন। মুশফিক আউট হয়ে গিয়েছিলেন বলতে হচ্ছে কি, আম্পায়ার তাকে আউট দিয়ে দিয়েছিলেন, এলবিডব্লিউ সিদ্ধান্ত দিয়েছিলেন। অনেক ডিসকাশনের শেষে যখন আমি দেখছিলাম টিভিতে মাত্র 2 সেকেন্ড বাকি আছে, ওই সময় হচ্ছে গিয়ে ডিআরএসটা নিয়েছেন এবং তাতে করে দেখা গেছে যে বল স্ট্যাম্পটা মিস করতে মুশফিক আসলে বেঁচে গিয়েছেন। আমি জানি যে ওই সময় সিদ্ধান্তটা আসলে দেরিতে নিচ্ছিল বলে আমাদের টেনশন হচ্ছিল, কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে সিদ্ধান্তটা আসলে ডিআরএস এর সিদ্ধান্তের রিভিউটা আসলে যাবেনি, কেননা আমাদের হাতে রিভিউ রয়েছে। তার উপরে হচ্ছে গিয়ে উইকেটে এরকম সেট ব্যাটসম্যান মুশফিকুর রহিমের মতো ব্যাটসম্যান, তিনি এরকম চান্সটাকে নেবেন না তা তো আর হতে পারে না। চান্সটা নিয়েছেন এবং ওই উইকেটটাতে তিনি ওইখানটাতে সার্ভাইভ করেছেন। লিটন দাস আউট হয়ে যাওয়ার পরেও কিন্তু মেহেদী হাসান মিরাজের সঙ্গে তার আর একটা ফ্যান্টাস্টিক পার্টনারশিপ হয়েছে, অসাধারণ খেলেছেন। মুশফিকের কথা তো বলতেই হয় যে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ভাই উইকেট যতই ভালো হোক না কেন, এরকম একটা ইনিংস খেলা চারটিখানি ব্যাপার নয়, সেরকম একটা ইনিংস তিনি খেলেছেন। টেস্ট ক্রিকেটে যে তিনি বাংলাদেশের জন্য এখনো কত বড় সম্পদ, সেইটা আরো একবার তিনি আসলে বুঝিয়ে দিয়েছেন। লিটনের দিক থেকে ফ্রাস্ট্রেটিং হচ্ছে গিয়ে ইনিংসটাকে আর বড় করতে পারেননি। কালকের ইনিংসটাকে শুরুতে আউট হয়ে গেছেন, কিন্তু মেহেদী হাসান মিরাজে আবার তিনি মুশফিকের সঙ্গে শুধু পার্টনারশিপটাই করেননি। ইনফ্যাক্ট মুশফিক আউট হয়ে যাওয়ার পরেও ইনিংসটাকে কিন্তু এক সাইড থেকে তিনি টেনে নিয়ে গেছেন। হ্যাঁ, কিছু চান্স তিনি পেয়েছেন, মিরাজ লাইফ পেয়েছেন, একবার হচ্ছে গিয়ে তার ওই যে লেগ সাইড দিয়ে তার ক্যাচটা ড্রপ হয়েছে, আরেকবার 50 পরে আরেকবার হচ্ছে গিয়ে কত 60-65 রানে যখন তিনি ছিলেন ওই সময়টার দিকে তার একটা থার্ড স্লিপে তার একটা ক্যাচ পড়েছে। কিন্তু তারপরেও হচ্ছে গিয়ে মিরাজ খুব ভালো ব্যাটিং করেছেন এবং টেস্ট ক্রিকেটের ব্যাটিংটাকে যে মিরাজকে আসলে আমাদের টেস্ট ক্রিকেট হিসেবে অন্তত প্রপার অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা উচিত, সেটা তিনি আরো একবার দেখিয়ে দিয়েছেন। ফলে পাকিস্তানের যে 448 রানে যেভাবে আমরা 565 পর্যন্ত যেতে পারি, মুশফিকের ইনিংস কি একেবারে নিখুঁত ছিল তা হয়তো না। ধরেন হচ্ছে গিয়ে মুশফিকের, আমি আজকের দিনের শুরুর ওই কথাটা বললাম, কিংবা ধরেন 150 জাস্ট পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু মুশফিকের জাস্ট যখন 150 রানে ওই সময় কিন্তু তারও একটা ক্যাচ পড়েছে, ওইটা হচ্ছে গিয়ে কি বলা চলে যে লেগ স্লিপে বাবর আজম তার একটা চান্স দিয়েছিলেন, সেই চান্সটা গ্র্যাব করতে পারেননি। তারপরেও মুশফিকের এই ইনিংসটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস ও তার ক্যারিয়ারের, নিঃসন্দেহে সেটা বলতে হয়। ডাবল সেঞ্চুরিটা করতে পারলে আসলে সব দিক মিলিয়ে খুব ভালো হতো, অসাধারণ একটা ব্যাপার হতো, সেইটাই শুধুমাত্র মিসিং ছিল। সো বাংলাদেশ প্রথম ইনিংসে 117 রানে লিড নিয়েছে, তারপরে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে তাদেরকে নামিয়ে শুরুতেই হচ্ছে গিয়ে শরীফুল উইকেটটা তুলে নিয়েছেন। বাংলাদেশ আপার হ্যান্ডে থেকেই কিন্তু কালকের দিনের খেলাটা শুরু করবে এবং সেই জায়গাটা যে বলছিলাম অবিশ্বাস্য কিছু, এখন আমরা 94 রানের লিডে আছি। যদি আমরা ফার্স্ট
সেশনে কালকে পাকিস্তানকে চেপে ধরতে পারি, 3-4টা উইকেট নিয়ে নিতে পারি, দেন ইউ নেভার নো ভাই, ক্রিকেটে ভাই হতেই পারে, যে কোনো কিছু হতেই পারে। এবং এই জায়গাটা থেকেও বাংলাদেশের পক্ষে জয়টা যে একেবারে অসম্ভব, কোনোভাবেই চান্স নেই, আমি আসলে সেটা মানতে রাজি না। ড্রয়ের চান্সটাই বেশি, কিন্তু বাংলাদেশের আর হারার চান্স নেই, এটা আসলে বলে দেয়াই যায়। কালকে ফার্স্ট সেশনের উপর নির্ভর করছে যে বাংলাদেশ ম্যাচটা জিতবে নাকি আমরা ড্র করব। ড্র করলেও সেটা আসলে খুবই ক্রেডিট পূর্ণ ড্রই হবে নিঃসন্দেহে। এখন চতুর্থ দিনের মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন? দুইটা আমার কাছে এখানে মনে হয় বিবেচনায় আসতে পারে। একটা হচ্ছে গিয়ে ওই দিনের শুরুতে মুশফিককে আউট দেওয়া, যেটা ডিআরএস নিয়েছেন, এবং আরেকটা হচ্ছে গিয়ে মুশফিকের আউটটা। দেখুন, যেটা ডিআরএস নিয়েছেন সেটা আমি শুরু যেটা বলছিলাম যে প্রত্যাশিত, এটা আসলে নিতেনি এবং আউট তিনি হননি, ঠিক আছে, ওইটাকে আমি ছেড়ে দিলাম। কিন্তু মুশফিকের আউটটাই এই ম্যাচের আউটকামে হয়তো খুব গুরুত্বপূর্ণ কিছু না, আমাদের ইনিংসের আউটকামে হয়তো খুব গুরুত্বপূর্ণ কিছু না, কিন্তু ভাই ডাবল সেঞ্চুরির এত কাছাকাছি গিয়ে তিনি আসলে মিস করেছেন। আমার কাছে এই দিনের সবচেয়ে এই দুঃখটাই আসলে সবচেয়ে বেশি করে, বাংলাদেশ এত ভালো খেলেছে, পাশাপাশি মুশফিকের এই ডাবল সেঞ্চুরি না পাওয়ার দুঃখটাই আসলে ভেতরে বেশ আর মানে ওই একই রকম ভাবে বাঁচছে আমার কাছে। তাই এই দিনটার মোমেন্ট অফ দ্য ডে হচ্ছে গিয়ে মুশফিকুর রহিমের আউটটা, তার ডাবল সেঞ্চুরি না পাওয়াটা। কি বলবেন আপনি?